মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শিক্ষা দিতে হবে। আর তার দায়িত্ব হাইলাকান্দির কর্মীরা নেবেন। আপনাদের সঙ্গে পরামর্শ করে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। হিমন্ত বিশ্ব শর্মার মতো এহেন সাম্প্রদায়িক এবং বিদ্বেষী সমাজ বিরোধী মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত আমরা দেখি নাই। মুখ্যমন্ত্রী অত্যন্ত চতুরভাবে আমাদের গ্রামীণ এগ্রিকালচার ইকোনমিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করেছেন, সেটা হাইলাকান্দি পরিমণ্ডল কাছ থেকে রেহাই নেওয়ার সুপারিশ সমস্ত নষ্ট করে দিয়েছেন। যদি সংগ্রাম শিখতে হয় তাহলে আপনারা যান হাইলাকান্দির ইউনিয়ন দলের কর্মীদের কাছ থেকে সংগ্রাম শিখেন। সাম্প্রদায়িক গৌতম রায়কে, যার দিল বিজেপিতে ছিল, শরীর ছিল কংগ্রেসে, সেই গৌতম রায়কে আপনারা উচিত শিক্ষা দিয়েছিলেন। হাইলাকান্দির সংগ্রামী মানুষ, সালাম আপনাদের দলের পক্ষ থেকে, সেলুট আপনাদের হাইলাকান্দির কর্মীদের। হাইলাকান্দির মানুষের যে জজবা, যে সংগ্রামী মনোভাব, যে মানুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে কর্মীদের যে প্রবণতা, সেটা সারা আসামের ইউডিএফ কর্মীরা ফলো করে। 2016-তে আপনারা তৎকালীন মন্ত্রী গৌতম রায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে একদম নিঃশেষ করে দিয়েছিলেন এই হাইলাকান্দির জনতা। সাম্প্রদায়িক গৌতম রায়কে, যার দিল বিজেপিতে ছিল, শরীর ছিল কংগ্রেসে, সেই গৌতম রায়কে আপনারা উচিত শিক্ষা দিয়েছিলেন। হাইলাকান্দির সংগ্রামী মানুষ, সালাম আপনাদের দলের পক্ষ থেকে, সেলুট আপনাদের হাইলাকান্দির কর্মীদের। হাইলাকান্দির মানুষের যে জজবা, যে সংগ্রামী মনোভাব, যে মানুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে কর্মীদের যে প্রবণতা, সেটা সারা আসামের ইউডিএফ কর্মীরা ফলো করে। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাদের কোর কমিটির সবাই যখন বসেন, কোনো কোটায় যখন বসেন, বিধায়কদের সঙ্গে যখন আলোচনায় বসেন, প্রত্যেকটি সভাতে হাইলাকান্দির ইউডিএফ কর্মীদের কথা, হাইলাকান্দির মানুষের কথা বলেন। যদি সংগ্রাম শিখতে হয় তাহলে হাইলাকান্দিতে যান, হাইলাকান্দির এসে মানুষের কাছ থেকে শিখে আসেন। যদি সংগ্রাম শিখতে হয় তাহলে আপনারা যান হাইলাকান্দির ইউনিয়ন দলের কর্মীদের কাছ থেকে সংগ্রাম শিখেন। ওরা আসামের প্রভাবশালী, প্রতাপশালী মন্ত্রী গৌতম রায়কে রাজনৈতিকভাবে শিক্ষা দিয়েছিল। তাদের কাছ থেকে সারা আসামের সংগ্রামী মানুষের শিক্ষা নেওয়া উচিত। আজকে লোকসভার প্রাক্কালে আমরা দল সমস্ত রাজনৈতিক আলোচনার জন্য কোথায় এসেছি? হাইলাকান্দি জেলায় এসেছি। এইবার রাজনৈতিকভাবে শিক্ষা কাকে দিতে হবে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শিক্ষা দিতে হবে। আর তার দায়িত্ব হাইলাকান্দির কর্মীরা নেবেন। আপনাদের সঙ্গে পরামর্শ করে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। কেন আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে কেন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আজকে শক্ত স্ট্যান্ড নিয়েছেন? তার পর্যালোচনার প্রয়োজন আছে। বন্ধুগণ, আমরা অনেক সরকার দেখেছি, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মতো এহেন সাম্প্রদায়িক এবং বিদ্বেষী সমাজ বিরোধী মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত আমরা দেখি নাই। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের রাজনৈতিক জেহাদ ঘোষণা করেছেন। তার প্রথম কারণ হলো যে ডিলিমিটেশন হয়েছে বিগত দিনে, যেটা সমষ্টির পুনর্নির্বাচন নির্ধারণ হয়েছিল, সেই ডিলিমিটেশনে সরাসরি প্রভাব খাটিয়ে মুখ্যমন্ত্রী আসামে 8টা সিট 8জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধানসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ খর্ব করেছেন। তার চলন্ত উদাহরণ হাইলাকান্দিতে নামে একটা করা হয়েছে সিট কর্তন, কিন্তু আজকে হাইলাকান্দির বিধায়ককে নিজামুদ্দিন জাকির ভাই, এর আগে 3 জন ছিলেন। আগামী দিনে মাত্র 1জন সংখ্যালঘু সম্প্রদায় হাইলাকান্দি থেকে জিততে পারবেন। সেই আমাদের রাজনৈতিক অধিকার শুধু হাইলাকান্দিতে না, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্র এবং রাজ্য সরকার বিজেপির টাকার সুবাদে তার জন্য আমাদের অধিকার খর্ব করে মাত্র 22 জন বিধায়ক সংখ্যালঘু সম্প্রদায় থেকে মাত্র জিততে পারবে আগামী 26-এ। তার জন্য আমাদের যে রাজনৈতিক অধিকার খর্ব করেছেন, তার প্রতিবাদ হওয়া উচিত কিনা, উচিত না? আপনারা বলুন। যদি হয় তাহলে আমরা কি স্টেপ নিয়েছি আপনাদেরকে জানাই। আমরা 2টা কেস করেছিলাম প্রথম ডিলিমিটেশন প্রক্রিয়া বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট একটা খারিজ করেছে। আর খুশির কথা হলো, আনন্দের কথা হলো, একমাত্র মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে এআইইউডিএফ দল
একটা কেস করে যে টোটাল প্রক্রিয়া যেটা এই কেস ছিল সেটার বিরুদ্ধে সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, সেটা কেস চলছে। তার পরবর্তীতে লুমিন জুনিয়র হয়ে সেটাতে পার্টি হয়েছেন। আর এই সংগ্রাম ডিলিমিটেশনের রাজনৈতিক অধিকারের লড়াই একদিনের লড়াই না, বিচলিত হওয়ার কিছু না। আমরা আইনের দ্বারস্থ হব, সুপ্রিম কোর্টে আমরা গিয়েছি। আর আমরা এখানে রাজনৈতিক লড়াই যেটা 24-এর নির্বাচন সেটাতেও আমরা তার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় আমাদের সরাসরি কথা, আমার মুখের কথা না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টিভিতে বলেছেন মিয়া মানুষ যারা শাকসবজি ফলায় তারা লাউ কুমড়া ঝিঙ্গা সবকিছুতে টিস ঢেলে দেয়, আপনারা সাবধান, এই সবজি আপনারা খাবেন না। আপনারা জানেন আমাদের মানুষ কারো নিয়ে পড়বে না, বিভিন্ন অঞ্চলে যেসব টুক আছে নদীর পাশে পাশে সমস্ত ক্ষেত কৃষি আমাদের মানুষ করে আসবে। মুখ্যমন্ত্রী অত্যন্ত চতুরভাবে আমাদের গ্রামীণ এগ্রিকালচার ইকোনমিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করেছেন সেটা হাইলাকান্দি পরিমণ্ডল তার থেকে রেহাই নেওয়ার সুপারিশ সমস্ত নষ্ট করে দিয়েছেন এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী। আমরা বারবার অনুরোধের পরেও তিনি যেভাবে শাসন চালাচ্ছেন, একমাত্র আমাদের এখানে উপস্থিত যারা আমার ভাইরা আমাদের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার প্রতি স্টেপে আমাদেরকে আমাদের অর্থনৈতিকভাবে খতম করার দিকে চেষ্টা করে যাচ্ছে। তৃতীয়ত, আপনাদের মনে আছে আজ থেকে 6 মাস পূর্বে যখন আসামে ডাক্তারি পরীক্ষা যেটাকে নিট বলে আজমল ফাউন্ডেশন থেকে 350 ছাত্রছাত্রী নিটে অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশন করে পাস করার পরে আজমল ফাউন্ডেশনে কোচিং নিয়েছিলেন। আর তারা আসামের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন, ডাক্তার হওয়ার। কোনো 2 নম্বরই করে নয়, কোনোভাবে নয়। মৌলানা ফজলুদ্দিন আজমল সাহেব সেই গরিব মেহনতি রিক্সাওয়ালা গরিব শ্রেণীর মানুষের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে ডাক্তার বানানোর জন্য 3.5 জন পাস করেছিলেন। যেদিন লিটেল রেজাল্ট আউট হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন আজমল এখন শৈক্ষিক জিহাদ শুরু করেছে, তার বিরুদ্ধে সরকার যতটুকু করার প্রয়োজন ততটুকু করবে। আমার মুখের কথা না, সেই কথা হিমন্ত বিশ্ব শর্মার মুখের কথা। সেই দিন রাত্রে কথা বলেন আর পরের দিন আসামের ক্যাবিনেট বসিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে এই 350 থেকে 10% ছাত্র ভর্তি হতে পারবেন না মেডিকেল কলেজে। এটা এনআরআই যারা বিদেশে থাকেন আসামের মানুষ তাদেরকে সেই কোটা তিনি গভর্নমেন্টের ডিসিশন নিয়ে কেটে দেন। তার মানে আজমল ফাউন্ডেশন থেকে 350 হন, অন্যান্য হিসাব করে আমি দেখেছি প্রায় 500 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছেলেরা মেয়েরা ডক্টরের জন্য পেয়েছিল। এক সিদ্ধান্তে এক ক্যাবিনেটে 1 ঘন্টার ক্যাবিনেটে 50 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ডক্টর হওয়া থেকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজনৈতিকভাবে অধিকার গঠন করেছেন, বিধানসভা গঠন করে এগ্রিকালচার ইকোনমিকে নষ্ট করে আমাদের পেটে লাভ করেছেন। শিক্ষার দিকে আমরা যারা অগ্রসর হচ্ছেন তাদের কোমর ভেঙে দিয়েছেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে। তাহলে আপনারা বলুন তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত কিনা? উচিত। যদি উচিত হয় তাহলে আমরা কিভাবে তার প্রত্যুত্তর দেব, তার বিরুদ্ধে প্রতিবাদ করব? আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে এই মুখ্যমন্ত্রীকে যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় রাজনৈতিক ভাবে দিতে হবে, ওকে নির্বাচনে পরাস্ত করবে, ওদের দলকে উৎখাত করতে হবে আসাম থেকে দিল্লি থেকে। আমরা ছোট দল, আমরা কোনোভাবে সারা ভারতবর্ষে পারবো না। এমনকি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে পুরানা রাজনৈতিক দল কংগ্রেসেরও আজকের দিনে সাহস নেই বলার এই কথা যে আমরা বিজেপিকে উৎখাত করে দেব। ওরা সহযোগী সন্ধানের প্রায় 26 থেকে 30 দল একজোট করেছে। আমরা প্রত্যেকে একটা কথা আছে, নিজের ঘর নিজে যদি সুন্দর করি প্রত্যেক পাড়ার প্রত্যেক হামসায়ের মানুষ, তাহলে হামসায়া সুন্দর হয়ে যাবে। তাই আমরা যদি আসামের মানুষ আমরা যদি সিদ্ধান্ত নেই, সঠিক সিদ্ধান্ত নেই, বিজেপিকে আসাম থেকে উৎখাত করতে পারি, প্রত্যেক সেইটের প্রত্যেক জায়গায় মানুষ সিদ্ধান্ত নেবেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার দিল্লি থেকে দিসপুর থেকে যাবে। তাই আমরা আসামের
সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মৌলানা মওদুদের আজমল সাহেব আপনাদের নেতা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এনডিএফ দল এমন কোন সিদ্ধান্ত নেবে না যে সিদ্ধান্তের জন্য বিজেপির এক চুলো লাভ হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানে বিজেপির সম্ভাবনা আজকের দিনে বহু কম অনেক কম প্রায় 2,50,000-এর মতো যেখানে আমাদের ভোট বেশি আছে করিমগঞ্জ লোকসভা সিট আগের থেকে 1 লক্ষ ভোট বেশি হয়েছে আমাদের তাপানেগঞ্জ উন্নয়ন অঞ্চল শিলচর লোকসভার সঙ্গে যাওয়ার পরে ইনক্লুশনের ফলে নগাঁও লোকসভায় আমাদের ভোটের সংখ্যা প্রায় 3,10,000 ভোট বেশি আছে আর দুর্নীতিতে প্রায় 26 লক্ষ ভোট আমাদের ভোট আছে তাই এনডিএফ দল আসামের বিভিন্ন ভিত্তিক মহলের সঙ্গে আলিম উলামাদের সঙ্গে জমিয়ত দল আহলে সুন্নাতের মুরব্বিদের সঙ্গে কথা বলে হযরত মওলানা মওদুদ্দিন আজমল সাহেব সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিকে রুখতে আমরা মাত্র 3টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এর থেকে বেশি একটা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না শিলচরে আমি সুনাইতে বিধায়ক সেখানে শিলচরে আমাদের ভোট আছে মওলানা মওদুদ্দিন আজমল সাহেব 2009 সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেস 3 নম্বর হয়েছিল বিজেপি 1 নম্বর হয়েছিল সেই জন্য আমরা শিলচরে আমরা প্রার্থী দিচ্ছি না আমি সত্য জমি থাকার পরে আমাদের এখানে তার কারণ যাতে বিজেপিকে পরাস্ত করতে পারি তার জন্য দেই নাই আমি সঙ্গে একটা আবেদন রাখতে চাই হাইলাকান্দিবাসী করিমগঞ্জবাসী আমার কংগ্রেসী বন্ধুরা যারা নিজের মুরব্বীদের ভালোবাসেন নিজের সমাজদের ভালোবাসেন নিজের সমাজকে শিক্ষা দীক্ষায় অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এগিয়ে দেখতে চান আমি তাদের কাছে আপিল জানাই যদি এই সবাই কেউ আছেন সেই আমার আহ্বান নিয়ে যাবেন অন্যান্যদের কাছে আমরা এই দল যদি শিলচরে বিজেপিকে রুখতে বিজেপিকে পরাস্ত করতে আমরা যদি প্রার্থী না দেই ঠিক তার বিপরীত করিমগঞ্জে গতবার কমলাক্ষ দেব পুরকাইস্তর নেতৃত্বে 1,20,000 ভোট কংগ্রেস পেয়েছিল আর আমরা পেয়েছিলাম 4,37,000 ভোট রাজেশ্যাম বিশ্বাস হেরেছিলেন পরাজয় বরণ করেছিলেন মাত্র 20,000 ভোটের জন্য তার দায়ভার কংগ্রেস নেবে কি করিমগঞ্জে আজকের দিনে বিজেপির সাংসদ কৃপানাথ মাল্লা তার জন্য দায়ীকে আমার মুখের কথা না আপনারা গুগল করে দেখেন ভোটের রেজাল্ট দেখেন 20,000 ভোটের জন্য আমরা হেরেছি বিজেপি জিতেছে আর তার সম্পূর্ণ দায়ী কংগ্রেস এবং ব্যক্তি কমলাক্ষ দেব পুরকাইস্ত একটা সেন্টারে হিসাব করে দেখেন সেখানে যদি আমার দল আমার সুপ্রিমো ত্যাগ স্বীকার করতে পারে বিজেপিকে পরাস্ত করার জন্য তাহলে হাইলাকান্দি করিমগঞ্জে কংগ্রেস কেন বিজেপিকে জেতানোর জন্য পাগল হয়ে যায় তার জবাব চাইবেন আপনারা ইউপিএফ দলের কর্মীরা সমর্থকরা আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে না আমাদের লড়াই বিজেপির সঙ্গে আমাদের লড়াই আরএসএসের সঙ্গে আমি আরো 2-3টা উদাহরণ দিচ্ছি একটা শব্দ আমার কথা যদি রাজনৈতিক হয় একটা শব্দ যদি ভুল হয় তাহলে এখানে যে কেউ এসে দাঁড়িয়ে আমাকে সবার করে বলবেন এই শব্দ আপনি ভুল বলেছেন যমুনামুখের বিধায়ককে সিরাজউদ্দিন আজমল সাহেব সেটা কোন লোকসভা সমষ্টির ভিতরে পড়ে কাজিরাঙ্গা লোকসভা সমষ্টির ভিতরে সিরাজউদ্দিন আজমল সাহেব কোন দলের বিধায়ক এনডিএফ দলের বিধায়ক মুজিবুর রহমান দলগাঁওয়ের বিধায়ক এনডিএফ দলের বিধায়ক সেখানে লোকসভা সিটের নাম কি মঙ্গলদৈ গুয়াহাটি লোকসভা সিটে যে গোয়ালপাড়া বকো যেখানে আমাদের বিধায়ক ছিলেন যেখানে সংগঠন শক্তিশালী প্রায় 6.5 লক্ষ সংখ্যালঘু ভোট মঙ্গলদৈতে প্রায় 8 লক্ষ সংখ্যালঘু ভোট কাজিরাঙ্গাতে প্রায় 6.5 লক্ষ সংখ্যালঘু ভোট তারপরেও আমরা মঙ্গলদৈ কাজিরাঙ্গা গুয়াহাটি বড়পেটা যেখানে আমাদের সাংসদ ছিলেন 8 লক্ষের উপরে ভোট থাকার পরেও আমাদের দলের নেতা মওলানা মওদুদ্দিন আজমল সাহেব বলেছেন আমরা বড়পেটাতে প্রার্থী দেব না গুয়াহাটিতে দেব না মঙ্গলদৈতে দেব না যমুনামুখে দেব না কারণ আমরা যদি দেই ভোট বিভাজন হবে ভোট বিভাজন হলে কি হবে বিজেপি জিতবে আমি চাই হিমন্ত বিশ্ব শর্মার পতন হোক আমি চাই নরেন্দ্র মোদীর পতন হোক আমি চাই অমিত শাহ
পতন হোক, তার জন্য আমরা এই দল এই সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা প্রশ্ন চাই দিতে চাই আপনাদের, বিজেপিকে পরাস্ত করার দায়িত্ব শুধু কি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের? না, আমার প্রশ্ন হইল রকিবুল সাহেবের কি কোনো দায়িত্ব নেই? কমলাক্ষ দেবুর কাইসর কি কোনো দায়িত্ব নেই? কংগ্রেসের 15 জন বিধায়ক সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? তাদের কি কোনো দায়িত্ব নেই? শুধু এই কিছু কংগ্রেসী নেতা এসে বলেন ইউডিএফকে উৎখাত না করলে বিজেপিকে উৎখাত করে যাবে না। বন্ধুগণ, 540টা সিট লোকসভায়, আর আমরা মাত্র খেলছি 3 সিট। লোকসভাতে আসামে 14টা সিটের খুব বেশি গুরুত্ব থাকে না, আবার 1 সিটের খুব বেশি গুরুত্ব থাকে। কংগ্রেসীরা যখন বলেন তখন আপনারা জিজ্ঞেস করবেন কংগ্রেসীদেরকে, গুজরাটে ইউডিএফ আছে নাকি, দিল্লিতে ইউডিএফ আছে নাকি, পশ্চিম বাংলায় ইউডিএফ আছে নাকি? সমস্ত ভারতবর্ষে কংগ্রেস মানে 3-4-5টা সিট আছে, তাতে কি ইউডিএফ আছে? তাতে কি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আছে? 300 সাংসদ আজকে বিজেপির কোন জায়গায়, কোথায় আজমল সাহেবের জন্য সাংসদ হয়েছেন বিজেপির? দেখে দিতে হবে, ডাটা দিয়ে, তথ্য দিয়ে। হাওয়ায় কথা বললে চলবে না। আমি যেভাবে বলেছি করিমগঞ্জে কংগ্রেসের জন্য রাধেশ্যাম বিশ্বাসের একজন বিজেপির সাংসদ হয়েছেন মাত্র 20,000 ভোটের জন্য, কংগ্রেস 1,20,000 ভোট কাটা পার্টি হিসেবে ছিল, সেইভাবে প্রমাণ দিয়ে কথা বলতে হবে। রাজনীতিতে গসিপ করে লাভ নেই, তথ্য দিয়ে কথা বলতে হবে। কংগ্রেসের কি আছে কি যায়? গত 40 বছর যারা বরাক কংগ্রেসের মালিক ছিলেন, সন্তোষ মোহন দেব, দীনেশ প্রসাদ গোয়ালা, গৌতম রায়, আমি জানতে চাই 1980 থেকে 2015 পর্যন্ত যারা কংগ্রেসের মালিক ছিলেন বরাক কংগ্রেসের, আজকে তারা কোথায়? গৌতম রায়, রাহুল রায়, হাইলাকান্দির রাজা, আপনারা ভুলে গেলে চলবে না। সেই দিন রাহুল রায় পাগড়ি পরে ঘোড়ায় চড়ে রাজপুত্র হয়ে বেড়াতেন। গৌতম রায় মন্ত্রী, তিনি বলতেন বরাকের চিফ মিনিস্টার, সেই কথা ভুললে চলবে না। আপনাদের সঙ্গে কি ব্যবহার করতেন সেই কথা ভুললে চলবে না। আজকে ওরা কোথায়? গৌতম রায়, রাহুল রায় বিজেপিতে, দীনেশ প্রসাদ গোয়ালার ছেলে বিজেপিতে, সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব তৃণমূলে, 1 পাও বিজেপিতে, 1 পাও তৃণমূলে। কখন কোথায় যাবেন পুরো ঠিকানা নেই। তারা কি কাজ করেছেন গত 40 বছর? আমি হিসাব দেই, আমার অধিকার আছে, আমি গর্ব করে বলতে পারি, আমি যে সমষ্টির প্রতিনিধি, সেই সমষ্টির সুসন্তান প্রয়াত নেতা মরহুম মইনুল হক চৌধুরী এই করিমগঞ্জ জেলায় পেপার মিল স্থাপন করেছিলেন। পেপার মিল স্থাপন কে করেছিলেন? মরহুম মইনুল হক চৌধুরী করেছিলেন। ইন্ডাস্ট্রিয়াল ইসরাইল প্রকল্পে কে করেছিলেন? মরহুম মইনুল হক চৌধুরী করেছিলেন। চরগুলার সুগার মিল কে করেছিলেন? মরহুম মইনুল হক চৌধুরী করেছিলেন। গত 40 বছরে আমি সেই মাটির মানুষ, সেই মইনুল হক চৌধুরীর উত্তরসূরি, সেই বিধানসভা থেকে তিনিও বিধায়ক ছিলেন, আমি গর্ব করে বলি। এই সন্তোষ মোহন দেব, দীনেশ গোয়ালা, গৌতম রায়রা 40 বছরে সন্তোষ মোহন দেবের সেই স্মৃতি পেপার মিলকে এক তিল 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 করে মেরে ফেলেছে। আজকে পেপার মিল আছে, আজকে সুগার মিল আছে, আজকে বদরপুরের ইন্ডাস্ট্রিয়াল করিডর গোডাউন ভাড়া দেওয়া হয়েছে। কারা করেছে 40 বছর? তার দায়িত্ব কে নেবে? গৌতম রায় করেছে সরাসরি। সন্তোষ মোহন দেব হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন। তাদের উত্তরাধিকারীরা আজকে হাইলাকান্দি করিমগঞ্জে সবার ভোট চাওয়ার সাহস করে কিছু মানুষ যায়, হাত তালিতে দেখলে গায়ে রক্ত হয়ে যায়। আমাদের চেতনা, আমাদের কি চেতনা নেই? আমি খোলাখুলি বলবো, কেউ সম্প্রদায় বলে বলো, যে
যা বলে বলো। গৌতম রায় পেপার মিল শেষ করার একমাত্র কারণ পেপার মিলের আশপাশে নিজাম চৌধুরী, খলিল চৌধুরীরা থাকেন। ওরা বারবার দলীয় হয়েছে, ওদের 3 তলা বিল্ডিং হয়েছে, ব্যবসা করে 5 গ্রামের আশপাশের মানুষ, হাইলাকান্দির মানুষ। গৌতম রায় সহ্য হয় নাই, সন্তোষ দেবের সহ্য হয় নাই, দীনেশ গোয়ালার সহ্য হয় নাই। এরা 40 বছরের সেই পেপার মিলকে ধ্বংস করেছে, আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা। আমরা লোকসভা নির্বাচনে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বর কথা আসবে, আমাদের সব কথা আসবে, বড় প্রজেক্টের কথা আসবে। তাই আমি আলোচনা করলাম। আমি দীর্ঘ লম্বায়িত করবো না বক্তব্য, আমি শুধু 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমি জানতে চাই, হিমন্ত বিশ্ব শর্মা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নাম করে বলেছেন, আজমল মানে আজমল ব্যক্তি নয়, আজমল সভ্যতা। খালেকো আজমল বেলেকো আজমল মানে কি? আপনারা আমরা আমাদের কথা বুঝিয়েছেন। তিনি বলেছেন এই সভ্যতার বিরুদ্ধে রাজনৈতিক যুঁজ হব, যুঁজ চলি থাকিব, যুঁজ দীঘলিয়া চলি থাকিব, যিমান দিন লাগে যুঁজি যাম। মুখ্যমন্ত্রী সেই চ্যালেঞ্জ দিয়েছেন। আপনারা বলেন আমরা অ্যাকসেপ্ট করব কিনা, তার প্রত্যুত্তর কি দিব? হে মুখ্যমন্ত্রী, তুমি যদি যুঁজিবলৈ আসা, আমিও যদি প্রয়োজনে শহীদ হম, কিন্তু মাঠ এড়ি না যাও, 1 ইঞ্চি জমিন এড়ি না যাও। আমি যদি আপনারা হাত তুলে বলেন, সমর্থন দিয়ে বলেন, এই লড়াইয়ে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সাথে হাইলাকান্দির মানুষ আছেন কিনা বলেন। যদি আছেন ভালো করে বলেন, হাত তুলে বলেন। যেভাবে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব গৌতম রায়কে দোলা মশা করে ঘরে বসিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস উনার সঠিক নেতৃত্বে, উনার সঠিক পলিসিতে হিমন্ত বিশ্ব শর্মাকে মৌলানা বদরুদ্দিন আজমল মশা করে দেবেন আগামী 5 থেকে 10 বছরের ভিতরে। আপনারা যদি সাহস দেন, আপনারা যদি শক্তি দেন, এখানে কোনো ব্যক্তিগত কথা না, ব্যক্তিগত কোনো প্রশ্নই উঠে না। রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্কের কোনো দাম নেই। ইস্যু সমাজ, ইস্যু কমিউনিটি, ইস্যু দেশ, ইস্যু সংবিধান। হিমন্ত বিশ্ব শর্মা সংবিধানের শপথকে প্রতিটা সেন্টেন্সে, প্রত্যেকটা বাক্যে সংবিধানকে অপমানিত করেন। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, তার বিরুদ্ধে আমরা রাজনৈতিক লড়াই করব। এই লড়াইয়ে আমি আহ্বান জানাই হাইলাকান্দির সংগ্রামী জনতা, হাইলাকান্দির ইউনিয়নের কর্মী বন্ধুরা, আপনারা কংগ্রেসের কথায় বিভ্রান্ত হবে না। আমাদের স্থির সিদ্ধান্ত, আমরা 3 সিটে খেলবো, 3 সিটে জিতবো। জিতার পরে আমরা ইনশাআল্লাহ যেটা বিজেপি বিরোধী ইন্ডিয়া গঠবন্ধন হবে, সেটাতে গিয়ে আমরা শরীক হব। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব সেখানে এগ্রিমেন্ট করবেন। আপনাদের যে যোগ্য, আপনাদের যে পছন্দের প্রার্থী দল দেবে, ওনাকে এমপি বানিয়ে উনি নির্বাচন করবে। এখানে পেপার মিলের কথা বলবেন, হাইলাকান্দি মেডিকেল কলেজের কথা বলবেন, করিমগঞ্জ হাইলাকান্দির মধ্যে একটা ইউনিভার্সিটির কথা বলবেন। যদি মানে তাহলে ইন্ডিয়া গঠবন্ধনে শর্ত দেবেন, বাকি নিজের কোনো পদবীর জন্য এমপিএফ এর কোনো আপনাদের যে নতুন সংসদ দেবেন, সেই শর্তে যাবেন না। আমাদের দলীয় সিদ্ধান্ত। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা মানুষ পাঠাবো, মতামত নেব, গ্রামে গঞ্জে যেভাবে এজেন্সি আছে এজেন্সি পাঠিয়ে আপনাদের মতামত নিয়ে এবার দল প্রার্থী দেবে। আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের মতামতকে উপেক্ষা করে লোকসভায় প্রার্থী দেওয়া হবে না, সেটা আপনারা ফাইনাল থাকেন। এই কথা বলে এই সংগ্রামে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, এমডিএফের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে সবাইকে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। কত জানান হুজুরি আইয়া কইছে